যদি তুমি পৃথিবীর সবচেয়ে সফল ডেমন হন্টারদের একজন হও, তাহলে হয়তো তুমি ভাববে এমন কোনো আত্মিক শক্তি নেই যাকে তুমি সামলাতে পারবে না। ওয়ারেন দম্পতিও ঠিক এমনটাই ভাবতেন, যতক্ষণ না তারা এমন একটি ঘটনার মুখোমুখি হলেন যা তাদের জীবন চিরকালের জন্য বদলে দেয়। আর এই গল্পটি সেই সবচেয়ে শক্তিশালী ডেমনটির, যার সাথে তাদের দেখা হয়েছিল। অনেক বছর আগে ইংল্যান্ডের একটি পরিবার গভীর রাতে ভয়ঙ্কর আক্রমণের শিকার হতে থাকে। কিন্তু এবার সম্ভবত কোনো বিশেষজ্ঞও সেখান থেকে জীবিত বের হতে পারবেন না। তাই আমরা এখানে কনজুরিং 2-তে ডেমন ভ্যালেককে হারানোর জন্য কিছু ভুলের কথা বলবো, যা তোমার করা উচিত এবং যা তোমার করা উচিত নয়। এই তদন্তটি এখন খুবই বিপজ্জনক হতে চলেছে। 1976 সালে নিউ ইয়র্কের একটি শান্ত শহর এমিটিভিলের এক বাড়িতে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা প্যারানর্মাল এক্সপার্ট এড এবং লরেইন ওয়ারেনের সাথে একটি টেবিলের চারপাশে বসে আছেন। চার্চ তাদের এখানে পাঠিয়েছে এটা নিশ্চিত করার জন্য যে এই বাড়িতে সত্যিই কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটছে। 1 বছর আগে এই বাড়িতে থাকা এক যুবক গভীর রাতে তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। সে দাবি করেছিল যে একটি ডেমনিক স্পাইরিট তাকে আচ্ছন্ন করেছিল। অন্যরা যখন লরেইনকে গভীরভাবে মনোনিবেশ করতে দেখে, তখন সে খুনির দৃষ্টিকোণ থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো পুনরায় অনুভব করতে শুরু করে। সে একটি ছোট ছেলের ভূত দেখতে পায় এবং সে সিডি দিয়ে নিচে অদৃশ্য হয়ে গেলে তার পিছনে ধাওয়া করে। কিন্তু ওখানেই ছিল তার সবচেয়ে বড় ভুল। লরেইনকে বিপদে বুঝতে পেরে তার স্বামী এড তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু লরেইন সেই বিভ্রমের মধ্যেই থেকে যান। সেই ছেলেটির পিছনে ধাওয়া করে ভূগর্ভস্থ কক্ষে নেমে গিয়ে তিনি পরিবারের ভূতদের আরেকটি বিভ্রমের মধ্যে পড়েন, যা তাকে একটি পুরনো আয়নার দিকে ইঙ্গিত করে। আর সেই প্রতিবিম্বে তাকাতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন যখন একটি সন্ন্যাসিনীর শয়তানি আত্মা ঠিক তার পিছনে এসে দাঁড়ায়। হঠাৎ করেই সন্ন্যাসিনীটি তার গলা চেপে ধরে এবং মহিলাকে একটি বিভ্রম দেখায় যেখানে তার স্বামীকে একটি কাঠের খুঁটি দিয়ে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। বিভ্রম থেকে বেরিয়ে তিনি ডাইনিং টেবিলের কাছে ফিরে আসেন এবং চিৎকার করে ওঠেন। কিন্তু তিনি জানতেন না যে এই দুঃস্বপ্ন কেবল শুরু হল। মনে হচ্ছে এবার ওয়ারেন দম্পতির অন্য কোনো পেশা বেছে নেওয়ার সময় এসেছে। তবে কথা হচ্ছে, যদি তারা এমন একটি বাড়িতে তদন্ত করতে যান যেখানে একটি শয়তানি শক্তি ঘুরে বেড়াচ্ছে, তাহলে নিজেদের রক্ষা করার জন্য সব রকম সম্ভাব্য ব্যবস্থা না নেওয়াটা একটা বিশাল ভুল। লরেইন যখন গভীরভাবে মনোনিবেশ করেন, তখন তিনি একটি পদ্ধতি ব্যবহার করেন যা অ্যাস্ট্রাল প্রজেকশন নামে পরিচিত। এই পদ্ধতিতে তার আত্মা শরীর থেকে বেরিয়ে আত্মিক জগতে বিচরণ করে, যার মাধ্যমে তিনি এমন কিছু দেখতে পান যা সাধারণ মানুষের ধারণার বাইরে। বৈজ্ঞানিকভাবে এটি একটি আউট অফ বডি এক্সপেরিয়েন্স বা ওব নামে পরিচিত। এই ধরনের অভিজ্ঞতা আসলে রেম স্লিপের মতো মস্তিষ্কের তরঙ্গ তৈরি করে, যা গভীর ঘুমের একটি পর্যায় যেখানে মানুষ খুব স্পষ্ট স্বপ্ন দেখে। এ সময় শরীর নিজেও পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, যাতে তুমি স্বপ্নের কাজগুলো করতে না পারো। এই অবস্থায় অনেক সময় জোরে শব্দ বা শারীরিকভাবে ধাক্কা দেওয়াও কাউকে জাগানোর জন্য যথেষ্ট হয় না। তাই যদি তারা তাদের তদন্তে এই পদ্ধতি ব্যবহার করতে থাকে, তাহলে তাদের এমন একটি কার্যকর উপায় দরকার যাতে বিভ্রম খুব বেশি দূর যাওয়ার আগেই তাকে টেনে বের করা যায়। প্রথমত, তাদের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা উচিত যা তারা দুজনেই মেনে নেবে। ধরো, যদি 5 মিনিটের মধ্যে সে নিজে থেকে বের না হতে পারে, তাহলে সে তাকে জাগানোর জন্য সবকিছু করতে শুরু করবে। শুধু ঝাঁকিয়ে জাগানো যথেষ্ট নয়, তার এমন একটি উপায় দরকার যা তার সংবেদনশীলতার মাত্রা অতিক্রম করে যায়। একটি ভেজা ও ঠান্ডা কাপড় তার কপালে রাখলে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন তাকে চমকে দিয়ে জাগিয়ে তুলতে পারে। অতিরিক্ত সুরক্ষার জন্য তুমি চাইলে এতে কিছু পবিত্র জল মিশিয়ে নিতে পারো। এছাড়া তার কানের কাছে জোরে তালি দেওয়াও কাজ করতে পারে, অথবা তার নাকের কাছে একটি জ্বলন্ত দেশলাই ধরা যেতে পারে, যা তার মধ্যে এক ধরনের স্বয়ংক্রিয় আত্মরক্ষার প্রতিক্রিয়া তৈরি করবে। বাস্তব জীবনে মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি অ্যাঙ্কর নামে পরিচিত পূর্বনির্ধারিত সংকেত ব্যবহার করেন তাদের ফিরিয়ে আনার জন্য। এটি একটি মৌখিক সংকেত হতে পারে, যেমন পুরো নাম ধরে লরেইন ওয়ারেন ওয়েক রোপ বলা, যা তারা প্রশিক্ষণের সময় নিয়মিত অনুশীলন করে। অথবা তিনি একটি গ্রাউন্ডিং অবজেক্ট ব্যবহার করতে পারেন, যেমন বিয়ের আংটি বা জপমালা। বিভ্রমের মধ্যে থাকা অবস্থায় তিনি এই বস্তুটি ধরে থাকবেন এবং সেটি তার হাত থেকে নিয়ে তাকে মনে করিয়ে দেবেন যে ফিরে আসার সময় হয়েছে। যদি লরেইন তার তদন্ত বন্ধ করে দেন, তবে এটি সেই শয়তানেরই ইচ্ছা পূরণ করবে। তাই এর পরিবর্তে তার স্বামীর কাছে সবকিছু খুলে বলা উচিত যাতে তিনি তাকে সাহায্য করতে পারেন এবং তাদের পরবর্তী লড়াইয়ের জন্য আরও ভালোভাবে কৌশল তৈরি করতে পারেন। গল্পটি এরপর 1 বছর পর ইংল্যান্ডের এনফিল্ড শহরতলির একটি পুরনো বাড়িতে শুরু হয়। সেখানে একজন সিঙ্গেল মা, পেগজি হডগসন, তার 4 সন্তানকে নিয়ে বিল মেটাতে এবং জীবন চালিয়ে যেতে খুব হিমশিম খাচ্ছেন। রাতে বড় মেয়ে মার্গারেট তার বোন জেনেটকে দেখে
যে স্কুলের বন্ধুদের সাথে বানানো একটি স্পাইরেট বোর্ড নিয়ে খেলছে। কৌতূহলী হয়ে তারা আশেপাশে থাকা কোনো আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু মনে হয় বোর্ডটি কাজ করছে না। হতাশ হয়ে মেয়েটি সেটি সরিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর, যখন সবাই ঘুমাচ্ছিল, জেনেট বিছানায় ছটফট করতে শুরু করে। এরপর সে নিজেকে বসার ঘরের মেঝেতে জেগে ওঠা অবস্থায় দেখতে পায়। পুরোপুরি হতভম্ব হয়ে জেনেট ওপরের তলা থেকে পায়ের শব্দ শুনতে পায়, আর তার বোন মার্গারেট ঘুম থেকে উঠে বেডরুমের দরজায় জোরে আঘাতের শব্দ শুনে। বোনকে বিছানায় না দেখে মার্গারেট উঠে তাকে ভিতরে ঢুকতে দিতে যায়, কিন্তু দেখে যে বারান্দা একদম খালি। ঠিক তখনই জেনেট 1 মিনিট পর সেখানে আসে এবং তারা দুজনেই বেশি কিছু না ভেবে আবার বিছানায় ফিরে যায়। পরের রাতে কিছুটা দেরি করে ছোট ছেলে বেল্লি রান্নাঘর থেকে কিছু পান করার জন্য ওঠে। সে খেয়াল করে যে বাইরে ঝড়ের মতো বাতাস বইছে। কিছু একটা খুব অদ্ভুত লাগছে তার কাছে, যেন তাকে ডাকছে। তবে সে নিজেকে সামলে নিয়ে আবার বিছানায় ফিরে যায়। এদিকে জেনেট ঘুমের মধ্যে কথা বলতে থাকে, যেন সে দুঃস্বপ্ন দেখছে। কিন্তু যখন তার বোন ভাবে যে সবকিছু শেষ হয়ে গেছে, তখন জেনেট সোজা হয়ে বসে এবং অন্য একটি কণ্ঠে কথা বলতে শুরু করে, জোর দিয়ে বলে যে এটি তার বাড়ি। মার্গারেট ঘাবড়ে গিয়ে তাকে আবার বিছানায় শুইয়ে দেয়। কিন্তু এক মুহূর্ত পর সে চমকে উঠে যখন তার বোন তার বিছানার ঠিক পাশে এসে দাঁড়ায়। মনে হয় সে ঘরের কোণে থাকা কারো সাথে কথা বলছে। ল্যাম্প জ্বালাতেই সে আশ্বস্ত হয় যে সেখানে কেউ নেই, আর তার বোন আর কোনো কথা না বলে আবার বিছানায় ফিরে যায়। কিন্তু মার্গারেট এত ভয় পেয়ে যায় যে সে বাকি রাতের জন্য আলো জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার ভাই যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন সে একটি খেলনা ফায়ার ট্রাকে হোঁচট খায় এবং সেটি হোলরুমের এক কোণে থাকা একটি টিপির মধ্যে ঠেলে দেয়। কিন্তু যেই সে বিছানায় ফিরে যাচ্ছিল, সেই একই ট্রাকটি অন্ধকার থেকে তার দরজার দিকে গড়িয়ে আসে। ঘাবড়ে গিয়ে সে সেটি তুলে নেয় এবং আবার টিপির কাছে নিয়ে যায়। কিন্তু যেই সে সেটি টিপির ভিতরে ঠোকা মারে, একজন মানুষের কণ্ঠ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ভয়ে সে তৎক্ষণাৎ তার মায়ের কাছে দৌড়ে যায় এবং জোর দিয়ে বলে যে বাড়িতে কেউ আছে। চিন্তিত হয়ে ফেকজি উঠে দাঁড়ায় এবং নিজে গিয়ে দেখতে যায়, কিন্তু দেখে যে টিপিটি সম্পূর্ণ খালি। কিন্তু যখন মনে হচ্ছিল এটি তার কল্পনা, তখনই তারা নিচে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। ফেকজি তার ছেলেকে তার ঘরে যেতে বলে। সে নার্ভাসলি সিঁড়ি বেয়ে নিচে নামে এবং বসার ঘরে যায়, যেখানে সে জেনেটকে একটি পুরনো দোলা চেয়ারে বসে থাকতে দেখে। মনে হচ্ছিল মেয়েটি কেবল ঘুমের মধ্যে হাঁটছিল। ফেকজি তাকে আবার উপরে তার নিজের বিছানায় নিয়ে যায়। কিন্তু এরপর যা ঘটতে চলেছে তার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না। এই পরিবারটির কিছু সমস্যা আছে, এবং আমি কেবল বিল পরিশোধের কথা বলছি না। যদিও তাদের মা এখনও তা বুঝতে পারেননি, এই শিশুরা একটি শয়তানি শক্তির কবলে পড়ার সব লক্ষণ দেখাচ্ছে। আর যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে মনে হয় এটি বিপজ্জনক হয়ে ওঠার আগে তাদের হাতে বেশি সময় নেই। বর্তমান সময়ে এই বাচ্চাদের জীবনে যা যা ঘটছে তা দেখলে সহজেই বোঝা যায় কেন তারা এমন দুর্বল মানসিক অবস্থায় আছে। তাদের বাবা সম্প্রতি নতুন পরিবার শুরু করার জন্য চলে গেছেন। এর ফলে তাদের পরিবারে অস্থিরতা এসেছে, এবং মা এতটাই বিপর্যস্ত যে তিনি বাচ্চাদের কোনো মানসিক সমর্থন দিতে পারছেন না। এর ওপর স্কুলে অন্যান্য বাচ্চারা তাদের নিয়মিত বিরক্ত করে। তাই তারা যেখানেই যায় সেখানেই লাগাতার মানসিক চাপের মধ্যে থাকে, যার কোনো শেষ দেখা যায় না। এর মানে হলো তারা অতিপ্রাকৃত কার্যকলাপ এবং সত্যিকারের মানসিক উপসর্গের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, কারণ এই দুটি খুবই কাছাকাছি। যেমন বাড়িতে অদ্ভুত শব্দগুলো উদ্বেগ এবং ঘুমের অভাবে সৃষ্ট বিভ্রম হতে পারে। আবার জেনেটের অন্য কণ্ঠে কথা বলা এবং ঘুমের মধ্যে হাঁটাচলা করা শয়তানি কার্যকলাপের লক্ষণ, কিন্তু একই সাথে মানসিক চাপ এবং আঘাতের কারণে হওয়া ঘুমের ব্যাধিরও লক্ষণ। তারা এখনও ঠিক কী ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা পুরোপুরি না জানলেও, বাচ্চাদের মানসিক চাপ কমালে কেবল এই লক্ষণগুলো থেকে মুক্তি মিলবে না। এটি আসলে শয়তানকে তার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নেতিবাচক শক্তি থেকে বঞ্চিত করবে। অস্থির পরিস্থিতিতে দৈনন্দিন রুটিন একটি স্থিতিশীলতা এনে দেয়, যা নিরাপত্তাবোধের সমান। সুতরাং প্রথম কাজটি হল খাবারের সময়, ঘুমানোর সময় এবং সকালের রুটিন ঠিক করা। বাড়িটি যদি খারাপ অবস্থায় থাকে, এই ধরনের নিয়ম বজায় রাখলে বাচ্চারা অনুভব করবে যে তাদের জীবন এখনও তাদের নিয়ন্ত্রণে আছে। এটি তাদের ক্রমাগত ভয় এবং পালানোর চক্র থেকে বের করে আনতে সাহায্য করবে। এছাড়াও ফেকজিকে এই অস্বাভাবিক ঘটনাগুলোকে শুধু তাদের কল্পনা হিসেবে ধরে না নিয়ে, বরং বাচ্চাদের পুরোপুরি নিজেদের অনুভূতি প্রকাশ করতে দেওয়া উচিত এবং তাদের কথা মন দিয়ে শোনা উচিত। এতে তারা নিজেদেরকে একাকী বা নিজেদের ভয়গুলো মনের মধ্যে চেপে রাখতে বাধ্য মনে করবে না। এরপরে পরবর্তী ধাপ হল পরিবারের বন্ধন আরও শক্তিশালী করা। এমন কিছু খুঁজে বের করা যা তারা সবাই একসাথে করতে পারে। যদিও তাদের কাছে ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার মতো টাকা নেই, তবুও তারা সপ্তাহে অন্তত একবার একটি মজার পারিবারিক কাজের জন্য সময় বের করতে পারে, তা সে কার্ড খেলা হোক বা একসাথে বসে গল্প পড়া হোক।
যদিও সমস্ত যৌক্তিক ব্যাখ্যা বাদ দেওয়া হয়েছে, এখানে যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তা অস্বীকার করার উপায় নেই। তবে যে বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলো দিয়ে শুরু করলে পরিস্থিতি কতটা খারাপ তা বোঝার আগেই তারা লড়াই করার জন্য প্রস্তুত হতে পারবে। পরের দিন জেনেট অসুস্থ থাকায় স্কুল থেকে ছুটি নেয় এবং অন্যরা যখন বাড়ির বাইরে, তখন সে টিভি দেখছিল। দিনটি অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল, যতক্ষণ না অদ্ভুতভাবে রিমোট স্পর্শ না করা সত্ত্বেও টিভি চ্যানেল পরিবর্তন করতে শুরু করে। চ্যানেলটি ফিরিয়ে আনার পরেও এটি মাত্র 1 মিনিট স্থায়ী হয় এবং আবার পাল্টে যায়। কিন্তু এবার যখন সে রিমোট খুঁজছিল, তখন সেটি উধাও হয়ে গেছে। ঠিক তখনই সে রান্নাঘরে ফোনের শব্দ শুনতে পায়। সে আশ্বস্ত হয় যখন শোনে যে তার মা তাকে কেমন আছে তা জানার জন্য ফোন করেছেন। কিন্তু সে যখন ঘরের কোণে তাকায়, তখন দেখতে পায় যে রিমোটটি পুরনো দোলা চেয়ারের ঠিক মাঝখানে রাখা আছে। ঘাবড়ে গিয়ে মেয়েটি সোফায় ফিরে বসে। হঠাৎ বাইরে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয় এবং টিভির সিগন্যাল চলে যায়। হতাশ হয়ে সে অ্যান্টেনা ঠিক করতে উঠে দাঁড়ায়। কিন্তু যখন সোঠে ঠিক পরিষ্কার হয়, তখন সে দোলা চেয়ারে বসে থাকা একজন বৃদ্ধ লোকের বিভ্রম দেখতে পায়। কিন্তু যেই সে ঘুরে তাকায়, লোকটি আবার অদৃশ্য হয়ে যায়। সে যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধ লোকটি হঠাৎ তার ঠিক পিছনে এসে চিৎকার করে বলে, "এটা আমার বাড়ি।" এরপর সে অদৃশ্য হয়ে যায়। মেয়েটি ভয়ে পড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সেই রাতে জেনেট স্লিপ ওয়াকিং বন্ধ করার জন্য একটি দড়ি দিয়ে নিজেকে বিছানায় বেঁধে নেয়। কয়েক ঘন্টা পর সে মেঝেতে পড়ে জেগে ওঠে এবং মনে হয় তার এই পরিকল্পনা কিছুটা কাজ করেছে। ঠিক তখনই সে বেডরুমের দরজায় কারো জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে তার বোনের দিকে তাকায়, যে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে মনে করে এটা তার মা অথবা কোনো ভাই, তাই কি আছে তা দেখার জন্য সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লাইটস কাজ করছিল না, তাই জেনেট একটি ফ্ল্যাশ লাইট নিয়ে ধীরে ধীরে হলওয়েতে যায়। সে সিঁড়ি দিয়ে সাবধানে নিচে নামতে থাকে যতক্ষণ না সে বসার ঘরটি দেখতে পায়। জেনেট তখন দেখে যে চেয়ারটি নিজে থেকেই নড়ছে, আর ভয়ে চিৎকার করে সে সোজা নিজের বেডরুমের দিকে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু যখন সে পিছনে তাকায়, দেখে দরজাটা খোলা এবং হলরুমে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই একটি অদৃশ্য শক্তি তাদের বিছানার চাদর টেনে সরিয়ে দেয়। উভয় বোনের বিছানা এমনভাবে কাঁপতে থাকে যেন তারা ভূমিকম্পের মধ্যে পড়েছে। তাদের চিৎকার শুনে মা বিছানা থেকে ছুটে আসেন এবং দেখেন যে দুই বোনই তার দরজার কাছে দাঁড়িয়ে আছে। জেনেট তার জামার কলার সরিয়ে তার কাঁধে একটি নতুন কামড়ের দাগ দেখায় এবং বলে যে তাদের ঘরে কেউ আছে। কিন্তু যখন তার মা গিয়ে দেখেন, ঘরটি সম্পূর্ণ খালি ছিল। তিনি বিছানার নিচে লুকিয়ে রাখা সোফারের বোর্ডটি খুঁজে পান। তিনি যখন ঘটনাটিকে মেয়েদের কল্পনা বলে দোষারোপ করতে যাচ্ছিলেন, তখন ড্রেসারটি সজোরে দরজায় ধাক্কা মারে। তখন তিনি বুঝতে পারেন যে তার মেয়েরা সত্যি কথা বলছে। পুরো পরিবার তাদের জিনিসপত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে ছুটে যায়, যা তারা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং কোনো অনুপ্রবেশকারীর সন্ধানে বাড়িটি তল্লাশি করা শুরু করে। কিন্তু এখন যখন আক্রমণ বন্ধ হয়ে গেছে, তখন প্রমাণগুলো দেখে মনে হচ্ছে পরিবারটি এই সব নাটক করছে। যখন মনে হচ্ছিল যে তারা কিছুই খুঁজে পাবে না, তখন তারা দেয়ালের ভিতরে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। আর যে চেয়ারটির উপর একজন পুলিশ দাঁড়িয়ে ছিল, সেটি নিজে থেকেই রান্নাঘরে চলে যায়, অথচ কেউ সেটিকে স্পর্শ করেনি। পুলিশেরা যখন কোনো কুলকিনারা খুঁজে পেল না, তখন তারা বলল যে তারা কেবল একটি রিপোর্ট দাখিল করতে পারে। তবে তাদের মধ্যে একজন মহিলা বললেন যে তিনি একজন পুরোহিতের বন্ধু এবং পরদিন সকালে তিনি যেন মাকে ফোন করেন সেই প্রস্তাব দিলেন। ঠিক আছে, এই পদক্ষেপটা নিতে খুব বেশি সময় লাগল না। ভালো দিক হলো, এখন অন্তত তাদের মা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কি করবে? প্রথমেই ভালো দিকগুলো দিয়ে শুরু করা যাক। বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসাটা একটা দারুণ বুদ্ধি ছিল। বেশিরভাগ মানুষ সাধারণত খুব বেশি দেরি করে ফেলে যখন চলে যাওয়ার চিন্তা তাদের মাথায় আসে। তাই এই পরিবারটির মধ্যে কিছু প্রকৃত বেঁচে থাকার প্রবৃত্তি দেখে ভালো লাগল। প্রতিবেশীর বাড়িতে যাওয়া শুধু তাদের সমস্যার উৎস থেকে দূরে সরিয়ে দেয় না, বরং শয়তানটির মনোযোগ ঘোরানোর জন্য আরও দুটি মাংসের ঢালও যোগ করে। আর এটা অন্তত কিছুই না থাকার চেয়ে ভালো। এছাড়াও পুলিশ রিপোর্ট করা এবং একজন পুরোহিতের সাথে যোগাযোগ করা দুটোই খুব ভালো পদক্ষেপ। যদিও তারা খুব বেশি কিছু করতে পারে না, তবে দুজন পুলিশ অফিসারের শপথ করে দেওয়া জবানবন্দি তাদের গল্পকে সমর্থন করবে। আর চার্চের সাহায্য পেতে হলে তাদের যতটা সম্ভব প্রমাণের দরকার হবে। যদিও তারা নিজেরা প্রশিক্ষিত এক্সোরসিস্ট নাই হতে পারে, তার মানে এই নয় যে রেইনফোর্সমেন্টস আসার অপেক্ষায় থাকার সময়ে তারা কিছুই করতে পারবে না। এখন তারা জানে যে জেনেট সত্যি কথা বলছিল, তাই তাদের জেনেটের সাথে ঘটে যাওয়া সবকিছুকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং কোনো প্যাটার্ন থাকলে তা বোঝার চেষ্টা করা উচিত। উদাহরণস্বরূপ, ভূতুটি বারবার "এটা আমার বাড়ি" এই কথাটা বলছিল। এটা সম্পত্তির প্রতি,
বিশেষ করে পরিবারের বসার ঘরের প্রতি তার এক তীব্র আসক্তি নির্দেশ করে। এর ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে অনুমান করতে পারি যে সে সম্ভবত এখানেই বাস করত এবং বাড়িটিতে নতুন পরিবার আসার আগেই হয়তো এখানেই মারা গিয়েছিল। যেহেতু সে সক্রিয়ভাবে যাতায়াত করে এবং রেমোট এর মতো জিনিসগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করে, আমরা এটিকে একটি ইন্টেলিজেন্ট হান্টিং হিসাবে শ্রেণীবদ্ধ করতে পারি। এর মানে হল যে সে পুরোপুরি সচেতন যে একটি নতুন পরিবার এই বাড়িতে এসেছে এবং সে স্পষ্টতই তা নিয়ে খুব একটা খুশি নয়। কিন্তু এটিকে শ্রেণীবদ্ধ করতে পারাটা আমাদের পরবর্তী পদক্ষেপগুলির জন্য কিছু বিকল্প দেয়। প্রথম পদক্ষেপ হল হান্টিং এর উৎস খুঁজে বের করা, যা সম্ভবত বসার ঘরের রকিং চেয়ার। এই চেয়ারটি সম্ভবত একটি ট্রেজার অবজেক্ট যা আত্মাকে বাড়ির সাথে বেঁধে রেখেছে। তাই যদি আমি সেখানে থাকতাম, প্রথম যে কাজটি করতাম তা হল এটি সরিয়ে ফেলা। তবে তাদের সতর্ক থাকতে হবে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। এটি সরানোর আগে আমি এটিকে একটি সাদা চাদরে মুড়ে সেটিতে একটি ক্রস বা রোসারি রেখে এবং আত্মাকে দুর্বল করার জন্য একটি প্রোটেক্টিভ প্রেয়ার বলতাম। অন্যদিকে লরেইন যখন তার মেয়ে জডির সাথে বাড়িতে ছিলেন, তখন দেখেন তার মেয়ে হলরুমে কিছু একটা দেখছিল। উপরে তাকিয়ে তিনি একটি শয়তানি সন্ন্যাসিনীর ভয়ঙ্কর বিভ্রম দেখতে পান যে তাদের দিকে তাকিয়ে আছে। এরপর সেটি নিঃশব্দে ঘুরে অফিসের মধ্যে অদৃশ্য হয়ে যায়। লরেইন তার মেয়েকে পিছনে থাকতে বলে সাবধানে আত্মাটিকে অনুসরণ করেন। অফিসের ভিতরে গিয়ে তিনি তার স্বামীর আঁকা একটি পেইন্টিং দেখতে পান যা ছায়া থেকে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘরের অন্য পাশে থাকা টেপ প্লেয়ারে গান বাজতে শুরু করে। তিনি যখন এটি বন্ধ করতে যান, তখন পেইন্টিংয়ের পাশে ল্যাম্পটি রহস্যজনকভাবে নিভে যায়। চিন্তিত হয়ে তিনি আরও কাছে এগিয়ে যান, প্রতি মুহূর্তে কিছু একটা ঘটবে বলে আশা করে। কিন্তু যখন তিনি আলোটা আবার জ্বালান, তখন এটি আগের মতোই একটি নিরীহ ছবি ছিল। কিন্তু যেই তিনি দরজার কাছে যান, সবকিছু হঠাৎ করে সজোরে বন্ধ হয়ে যায়, তাকে ঘরের ভিতরে আটকে ফেলে। ঠিক তখনই তার সামনের দেওয়ালে একটি ছায়া দেখা যায়, যা ঘরের এক পাশ থেকে অন্য পাশে ভেসে গিয়ে পেইন্টিংটির কাছে পৌঁছায়। হঠাৎ করেই ছায়াটি তার দিকে তেড়ে আসে, তার মুখের মধ্যে রক্তাক্ত দাঁত দেখা যায়। তিনি পিছিয়ে গিয়ে এক স্তূপ বাক্সের উপর পড়ে যান। যখন তিনি আবার উঠে দাঁড়ান, তখন দেখেন যে তিনি এমিটিভিলের ভূগর্ভস্থ কক্ষে চলে এসেছেন। এখানে শয়তানটি তাকে তার স্বামীর মৃত্যুর আরেকটি বিভ্রম দেখায়। বিভ্রম থেকে বেরিয়ে তিনি নিজের গ্রন্থাগারে জেগে ওঠেন। এই বিভ্রমের অর্থ কি হতে পারে তা ভেবে তিনি হরিফাইড হয়ে যান। ইনফেলডে ফেকজি কাজ থেকে সবেমাত্র বাড়ি ফিরছিলেন, তখনই একজন সাংবাদিক তার কাছে আসেন। তিনি বলেন যে তিনি তার পরিবারের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে একটি গল্প লিখতে চান। প্রথমে মহিলাটি ইতস্তত করেন, কিন্তু সাংবাদিক তাকে বোঝান যে অতিরিক্ত মনোযোগ তাদের সত্যিকারের সাহায্য পেতে সাহায্য করতে পারে। তিনি বুঝতে পারেন যে সাংবাদিক হয়তো ঠিক বলছেন, তাই অনিচ্ছাকৃতভাবে তাদেরকে বাড়ির ভেতরে ঢুকতে দিতে রাজি হন। পুলিশের সাথে সাক্ষাৎকার নেওয়া এবং কিছু বিশেষজ্ঞের মতামত নেওয়ার পর সাংবাদিক মেয়েদের নিজেদের কাছ থেকে শুনতে চান। তবে সেখানেই সবকিছু পাল্টে যায়। সাংবাদিক আত্মাগুলোকে নিজেদের প্রকাশ করার জন্য ডাক দেন। তারা খেয়াল করে যে জেনেট তার আসনে ছটফট করা শুরু করেছে এবং একটি অদ্ভুত শয়তানি কণ্ঠে কথা বলা শুরু করার সাথে সাথে বিদ্যুতের ভোল্টেজ বেড়ে যায়। অদ্ভুতভাবে মেয়েটি জোর দিয়ে বলে যে তার নাম জেনেট নয়, বরং বেল উইলকিন্স নামের একজন তাকে এখন নিয়ন্ত্রণ করছে। সে জানায় যে সে এই বাড়ির আগের মালিক, যে এই পরিবার এখানে আসার আগে সেই দোলা চেয়ারে মারা গিয়েছিল, আর এখন সে শুধু এই পরিবারকে কষ্ট দিতে ভালোবাসে, তাদের কষ্ট দেখতে। অবশেষে মেয়েটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু মনে হয় সাংবাদিক তার যা দরকার ছিল তা পেয়ে গেছেন এবং এখন তাদের শুধু অপেক্ষা করতে হবে যদি সত্যি কোনো সাহায্য আসে। সাংবাদিক হয়তো তার জীবনের সেরা সাক্ষাৎকারটি পেয়ে গেছেন, কিন্তু এই পরিবারকে এখনও সতর্ক থাকতে হবে। যেমনটা আমরা আগেই বলেছি, গির্জার সাহায্য পেতে হলে তাদের প্রমাণের দরকার হবে এবং তাদের বর্তমান আর্থিক অবস্থায় ক্যামেরা বা রেকর্ডিং সরঞ্জামের মতো জিনিস কেনা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন যখন সাংবাদিকরা এতে জড়িয়েছেন, তখন তারা এমন প্রযুক্তি ব্যবহার করতে পারছেন যা সাধারণত তাদের কাছে থাকত না, এবং তারা যা কিছু রেকর্ড করবে তা তাদের মামলার জন্য মূল্যবান প্রমাণ হিসেবে কাজ করবে। এছাড়াও এই গল্পে যত বেশি চোখ পড়বে, তত বেশি মানুষ তাদের সাহায্য করতে চাইবে। অন্তত তেমনই মনে হয়। কিন্তু এখন খারাপ দিকটার কথা ভাবা যাক। দেখো, অতিরিক্ত মনোযোগ এই অতিপ্রাকৃত ঘটনাকে একটি তামাশায় পরিণত করবে এবং পরিবারটি শিকার থেকে একটি সংবাদ মাধ্যমে সার্কাসের চরিত্রে পরিণত হবে। ওদের এখানে থাকা উচিত এবং পরিবারের জন্য প্রমাণ জোগাড় করার জন্য ছবি তোলা উচিত। কিন্তু এখন থেকে আমরা আর সেই আত্মার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করব না। আমরা কেবল ক্যামেরা আর অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে যা কিছু সম্ভব তা ধারণ করব এবং প্রমাণগুলোকেই কথা বলতে দেব। এটি সবচেয়ে নিরাপদ উপায় হবে, আর একই সাথে সাংবাদিকের উপস্থিতি থেকে যতটা সম্ভব সুবিধা নেওয়া যাবে।
এভাবে আসল বিশেষজ্ঞরা না আসা পর্যন্ত তারা ঘটনাগুলো নথিভুক্ত করতে পারবে, কিন্তু পরিস্থিতি আর খারাপ হবে না। প্রতিবেশীরা পরিবারটিকে তাদের বাড়িতে রাতে থাকার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়া মানেই এই নয় যে তারা এখন নিরাপদ। সেই রাতে বেলি বাড়ির কোথাও একটি ঘণ্টা বাজার শব্দে ঘুম থেকে ওঠে। সে মনে করে এটা তাদের পোষা কুকুরটি বাইরে যেতে চাইছে, তাই সে উঠে পেছনের উঠানের দরজা খুলে দেয়। হঠাৎ কুকুরটি একটি ভয়ঙ্কর শয়তানি প্রাণীতে রূপান্তরিত হয়, যা নিজেকে ক্রোকড ম্যান বলে পরিচয় দেয় এবং তাকে তাড়া করা শুরু করে। বেল্লি দৌড়ে বাকিদের কাছে ফিরে আসে। আলো জ্বালিয়ে প্রতিবেশীরা নিচে ছুটে আসে কি হয়েছে তা দেখার জন্য। এসে দেখে তার বোন জেনেথ একটি নার্সারি রাইম শয়তানি কণ্ঠে বারবার বলছে। হঠাৎ জেনেথ গর্জন করে ওঠে এবং ধাতব ফায়ারপ্লেস খবরটি ঘরের অন্য প্রান্তে ছিটকে পড়ে। এক মুহূর্ত পর সে মুখ থেকে ফেনা বের করতে থাকে। তার মা আহত মেয়েকে কোলে নিয়ে সাহায্যের জন্য মরিয়া হয়ে চিৎকার করেন। ভুতুড়ে ঘটনার খবর চার্চে পৌঁছালে একজন পুরোহিত এডো এবং লরেইনের কাছে এই ঘটনায় সাহায্যের জন্য আসেন। লরেইন প্রথমে ইতস্তত করেন, কারণ আগের ঘটনা থেকে তিনি যেসব বিভ্রম দেখছেন সে বিষয়ে তার স্বামীকে জানান। কিন্তু এড জোর দিয়ে বলেন যে পরিবারটির তাদের সাহায্য দরকার এবং প্রতিশ্রুতি দেন যে পরিস্থিতি বেশি বিপজ্জনক হওয়ার আগেই তারা সেখান থেকে বেরিয়ে আসবেন। তারা যখন সেই বাড়িতে পৌঁছান, লরেইন আগেই বুঝতে পারেন যে জায়গাটিতে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু তিনি চুপ থাকেন এবং অন্যদের অনুসরণ করে ভিতরে যান। বাড়িটি ঘুরিয়ে দেখাতে দেখাতে ফেকজি তাদের মেয়েদের ঘরে নিয়ে যান। তিনি এডকে দেখান যে কিভাবে তারা ঘরটি শেকল দিয়ে বন্ধ করে রেখেছে এবং দেয়ালে ক্রস লাগিয়েছে, কিন্তু মনে হচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ তারা এখনও প্রতি রাতে সেখানে শয়তানের আসবাবপত্র ছোড়াছুরির শব্দ শুনতে পায়। ভালো করে সবকিছু দেখার পর এডো এবং লরেইন ব্যাখ্যা করেন যে চার্চের এই ঘটনায় যুক্ত হওয়ার জন্য তাদের কিছু সত্যিকারের প্রমাণের প্রয়োজন হবে। এর জন্য তারা জেনেটকে বৃদ্ধ লোকটির চেয়ারে বসিয়ে মুখের মধ্যে জল নিয়ে রাখতে বলেন, যাতে এটা প্রমাণ করা যায় যে সে নিজে থেকে কথা বলছে না। যখন বড়রা কিছু ঘটার জন্য অপেক্ষা করছিলেন, মেয়েটি তার মুখের জল কাপে ফেলে দিয়ে বলে যে তারা সবাই তাকে দেখলে শয়তান কথা বলবে না। তারা এই খেলাটা খেলে। তারা তাদের পিঠ ঘুরিয়ে নেয় এবং মেয়েটি আবার এক চুমুক জল নেয়। কিন্তু এবার যখন সে অবশেষে বৃদ্ধ লোকটির কণ্ঠে কথা বলতে শুরু করে, তখন বিদ্যুতের ভোল্টেজ আবার বেড়ে যায়। এডো তাকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করেন এবং বলেন যে ভূতুটির উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। কিন্তু যখন তাতে কোনো কাজ হয় না, তখন তিনি তার ক্রস নেকলেস বের করে আত্মার মুখের সামনে ধরেন। হঠাৎ শয়তানটি গর্জন করে ওঠে, আর বৃদ্ধ লোকটির আত্মা সাহায্য করো, এটা আমাকে ছেড়ে দিয়েছে বলে একটি বার্তা দেওয়ার চেষ্টা করে। অবশেষে জেনেটকে আবার তার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। মেয়েটি তার মুখের জল কাপে ফেলে প্রমাণ করে যে সে পুরো সময় ধরে নিজে কথা বলছিল না। ঠিক আছে, আমরা অবশেষে একটি জায়গায় পৌঁছাচ্ছি, কিন্তু শুধুমাত্র ওয়ারেন এখানে এসেছেন বলেই যে পরিবারটি নিরাপদ এমনটা নয়, বরং এই ধরনের ঘটনা সবসময় আরও খারাপ হওয়ার পর ভালোর দিকে যায়। সুতরাং তাদের নিশ্চিত করতে হবে যে তারা যথেষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে যাতে এর কোনো গুরুত্ব থাকে। প্রতিবেশীর বাড়িতে যা ঘটেছে তা প্রমাণ করে যে আত্মাটি শুধু এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাচ্চাদের সাথে মিশে গেছে এবং তারা যেখানেই যাক না কেন এটি তাদের অনুসরণ করবে। তাই যদি পালিয়ে যাওয়া কোনো কাজ না করে, তাহলে মনে হয় পরবর্তী আক্রমণের আগে তাদের জীবনকে যতটা সম্ভব ডেমন প্রুফ করা ছাড়া আর কোনো উপায় নেই। চলো আমরা যা চেষ্টা করেছি তা দিয়েই শুরু করি। মেয়েদের বেডরুমের দরজা শিকল দিয়ে বন্ধ করে দেওয়া এবং জায়গাটিকে কোয়ারেন্টাইন জোনের মতো করে দেখা। হ্যাঁ, এটা কাকজেক্লমে ভালো মনে হতে পারে, কিন্তু যখন তুমি সত্যিই এটা নিয়ে ভাববে, তখন দেখবে যে শারীরিক বাধাগুলো একটি অশরীরী হুমকিকে থামাতে পারে না। আর এটা করে তারা আসলে ভয় পেয়েছে তা প্রকাশ করেছে, যা শয়তানটি ঠিক এটাই চেয়েছিল। তাদের যা করা দরকার তা হল বাড়ির প্রতিটি দরজা সরিয়ে ফেলা এবং তার পরিবর্তে আত্মিক বাধা ব্যবহার করা। সব দরজা সরিয়ে ফেলার পর এডো এবং লরেইনের উচিত প্রতিটি দরজার চৌকাঠকে চোখের সাহায্যে ক্রস দিয়ে চিহ্নিত করা। প্রতিটি প্রবেশপথে এক সারি লবণ এবং পবিত্র জল ছিটিয়ে দেওয়া, যা দিনে বেশ কয়েকবার নতুন করে দিতে হবে। আর কাগজে লেখা প্রার্থনা প্রতিটি দরজার ফ্রেমে টেপ দিয়ে আটকে দেওয়া। পরিবারের জন্য তাদের সবার একই ঘরে ঘুমানো উচিত এবং প্রতিটি বাচ্চাকে একটি করে ধর্মীয় বস্তু, যেমন একটি ক্রস, দেওয়া উচিত। এরপর তাদের অবসর সময়ে ওয়ারেনদের উচিত ফেকজিকে মন্দ আত্মাকে বিতাড়িত করার জন্য যতটা সম্ভব শেখানো। তাতে তারা আশেপাশে না থাকলেও ফেকজি লড়াই করতে পারবে এবং এটি তাদের নিরাপদ রাখতে যথেষ্ট হওয়া উচিত, যতক্ষণ না তারা চিরতরে এই আত্মাকে তাড়ানোর উপায় খুঁজে বের করতে পারে। রাতের মাঝখানে জেনেথ তার মায়ের বিছানা থেকে অদৃশ্য হয়ে যায় এবং বসার ঘরের সিলিংয়ে নিজেকে আটকে থাকা অবস্থায় জেগে ওঠে। চারপাশে তাকিয়ে সে বৃদ্ধ লোকটির একটি বিভ্রম দেখতে পায়, যা দোলা চেয়ারে বসে আছে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ লোকটি উঠে সিঁড়ির দিকে যেতে শুরু করে। হঠাৎ
আত্মাটি তাকে মেঝে ভেদ করে টেনে আবার ধ্বংস হয়ে যাওয়া বেডরুমের মধ্যে নিয়ে আসে। ভয় পেয়ে জেনেট দেখে যে দেয়ালের প্রতিটি ক্রস ধীরে ধীরে উল্টো হয়ে যাচ্ছে। হঠাৎ করেই পুরনো লোকটি ছায়া থেকে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটির চিৎকার শুনে তার মা জেগে ওঠেন এবং সাহায্যের জন্য ছুটে যান, কিন্তু দরজাটি তখনও শিকল দিয়ে বন্ধ ছিল, যার কারণে তার পক্ষে ভেতরে যাওয়া সম্ভব ছিল না। দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন পুরনো লোকটি তার মেয়েকে টেনে ছায়ার মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু অবশেষে তারা চাবি খুঁজে পায় এবং ঠিক সময়ে মেয়েটিকে বাঁচাতে সক্ষম হয়। পরের দিন এড এবং লরেইন অন্যান্য বিশেষজ্ঞদের সাথে প্রমাণ নিয়ে আলোচনা করতে বসেন। সবকিছু ঘটার পর তারা পুরোপুরি বিশ্বাস করেন যে গল্পগুলো সত্যি, কিন্তু চার্চকে বোঝানোর জন্য তাদের আরও প্রমাণের দরকার হবে। তারা এখনও কোনো উন্নতি করতে পারেননি, তবে এই সময়ের মধ্যে তাদের পরিকল্পনা হল হোডগসন পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়া। এতে তারা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে লড়তে পারবে। বাচ্চাদের কেনাকাটা করতে নিয়ে যাওয়ার পর লরেইন ব্যাখ্যা করেন যে শয়তানটা একটি বলির মতো, তাই তাদের একসাথে থাকতে হবে এবং একে অপরের খেয়াল রাখতে হবে। দুর্ভাগ্যবশত তাদের রেকর্ড প্লেয়ার আর কাজ করছে না, কিন্তু এদ একটি পুরনো গিটার তুলে নেয় এবং বাচ্চাদেরকে গান ও বন্ধুত্বের শক্তি দিয়ে শয়তানের বিরুদ্ধে লড়াই করার উপায় দেখান। তারা যখন আরেকটি অতিপ্রাকৃত ঘটনার জন্য অপেক্ষা করছিল, সেই সময়ের মধ্যে এড বাড়ির কিছু মেরামতের কাজ করে নিজেকে ব্যস্ত রাখেন। পেগজি তাকে বাড়ির জল ভরা ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যান, যেখানে তিনি ঘরের এক কোণে একটি ফুটো হওয়া পাইপ দেখতে পান। সেই ঘোলাটে জলের মধ্যে নেমে তিনি সাবধানে পাইপটি ঠিক করার জন্য কাজ করতে শুরু করেন। কাজ করার সময় তিনি এতটাই অন্যমনস্ক হয়ে যান যে তার পিছনে জল থেকে একটি ছায়ামূর্তি উঠছে তা তিনি খেয়ালই করেননি। এটি নিঃশব্দে তার পিছনে এসে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই পেগজির পায়ের কাছে জলে একটি আত্মা দেখা যায়। এটি তার হাত ধরে তাকে জলের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে সাহায্য করার জন্য এড দ্রুত ছুটে আসেন এবং যখন তিনি তাকে টেনে সরিয়ে দেন, তখন আত্মাটি অদৃশ্য হয়ে যায়। যখন তারা তার হাত দেখেন, তখন বুঝতে পারেন যে তার মেয়ের মতোই তার হাতেও একটি নতুন কামড়ের দাগ রয়েছে। তারপর তারা তাদের পিছনে জ্বলে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। এদো হাত দিয়ে খুঁজতে গিয়ে এক জোড়া নকল দাঁত তুলে আনেন। সেগুলি পেগজির হাতের কামড়ের দাগের পাশে ধরে তারা দেখেন যে তা পুরোপুরি মিলে যায়। এটি প্রমাণ করে যে বৃদ্ধ লোকটির আত্মা সত্যিই তাদের আক্রমণ করছে। মনে হচ্ছে ওয়ারেনরা এবার একটু বেশি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। তারা আসার পর মাত্র এক রাত কেটেছে, কিন্তু শয়তানটি এমনভাবে আক্রমণ করছে যা আগে কখনো করেনি। সুতরাং যদি তারা সবাইকে মেরে ফেলতে না চায়, তাহলে এখনই তাদের কৌশল কিছুটা পরিবর্তন করার উপযুক্ত সময়। প্রথমে তারা কি করছে যা কাজ করছে তা দিয়ে শুরু করা যাক। এদের এলভিস পারফরম্যান্স এই পরিস্থিতিতে কোনো কাজে আসবে, এটা ভাবা হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটি দেখতে অদ্ভুত হলেও এর পেছনের মনোবিজ্ঞান খুবই শক্তিশালী। যেমনটা আমরা আগেই বলেছি, শয়তানরা ভয় থেকে শক্তি পায়। প্রতিটি আক্রমণ পরিবারটিকে সার্ভাইভাল মোডে রাখে, তাদের শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালাইনের মতো স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এবং তাদের শয়তানি প্রভাবের প্রতি আরও দুর্বল করে তোলে। কিন্তু তাদের সব পিঙিয়ে নিয়ে গিয়ে এবং বাচ্চাদের একদিনের জন্য স্বাভাবিক অনুভব করিয়ে তারা তাদের মস্তিষ্কের একেবারে বিপরীত অংশগুলো সক্রিয় করছে। এতে শয়তানের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই আত্মাটি শুধু বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে না, এটি পবিত্র জিনিসগুলোকে উপহাস করছে, সবচেয়ে দুর্বল বাচ্চাদের লক্ষ্য করছে এবং এর পথে আসা যে কাউকে সরাসরি আক্রমণ করছে। সুতরাং এখন তাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকা উচিত যে এটি কেবল সেই বৃদ্ধ লোকটির আত্মা নয়, বরং একটি আরও শক্তিশালী শয়তানি শক্তি। এই কথা মাথায় রেখে তাদের এখন থেকে খেয়াল রাখতে হবে যে শয়তানি প্রভাবের লক্ষণগুলো আরও খারাপ হচ্ছে কিনা। জেনেট এবং অন্য বাচ্চাদের আচরণ, স্মৃতিশক্তি কমে যাওয়া বা ক্রোসের মতো পবিত্র জিনিসগুলোতে তাদের শারীরিক কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা দিনে কয়েকবার পরীক্ষা করা উচিত। যদি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এক্সোরসিজমই একমাত্র উপায় বলে মনে হয়, তাহলে তাদের থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো একটি গির্জা। কিন্তু ওয়ারেনদের তাদের রোড আইল্যান্ডের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। মনে আছে, একবার পুরোপুরি শয়তানের কবলে পড়লে সেই ব্যক্তি আর সম্পত্তি থেকে বের হতে পারবে না। তাই এখন যখন আক্রমণ বেড়ে যাচ্ছে, তাদের উচিত সেই পুরোহিতের সাথে যোগাযোগ করা যিনি তাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং পরিবারটিকে সাময়িকভাবে গির্জার স্থানে সরিয়ে নেওয়ার অনুরোধ করা। এতে ওয়ারেনরা তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে এবং পরিবারটি একটি নিরাপদ স্থানে থাকতে পারবে। এদিকে উপরে বাচ্চারা ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত ছিল যখন জেনেট খেয়াল করে যে কেউ তাকে রান্নাঘর থেকে দেখছে। তার বোন বুঝতে পারে যে মেয়েটি বিপদে আছে এবং কি হয়েছে তা দেখার জন্য তার কাছে আসে। এরপর তার ছোট ভাই জাহনি এখানে আর সহ্য করতে না পেরে নিজেই পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নেয়। শয়তানটির মুখোমুখি হতে দ্বিপ্রতিজ্ঞ হয়ে ছেলেটি রান্নাঘরে যায় এবং দেখে যে পরিবারের সব ছুরি টেবিলের মধ্যে গেঁথে আছে। ঠিক তখনই সে অন্য ঘর থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পায়। ঘুরে তাকিয়ে সে দেখে তার বোন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ করে সে তার ঠিক পাশে রান্নাঘরে ছুরি হাতে আবার ফিরে আসে। চিৎকার শুনে এডো এবং লরেইন দৌড়ে বাড়িতে ফিরে আসেন, কিন্তু শয়তানটি তাদের ভিতরে আসার আগেই রান্নাঘরের দরজা সজোরে বন্ধ করে দেয়।
এদ শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে পারেন এবং তারা স্বস্তির সাথে দেখেন যে জাহ্নবী আলমারিতে লুকিয়ে বেঁচে আছে, কিন্তু জেনেটকে কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই তাদের সহকারী তার হেডসেট পরেন এবং তাদের একটি দেওয়ালের প্যানেলের দিকে নিয়ে যান। সেটি খুলে তারা অবাক হয়ে দেখেন যে মেয়েটি তার ভিতরে লুকিয়ে আছে। এড তার ক্রস নেকলেস বের করে ধরে রাখেন। বৃদ্ধ লোকটির আত্মা আবারও একটি বার্তা দেওয়ার জন্য হাঁপাতে থাকে। আমাকে নয়, কথাগুলো বারবার বলতে থাকে, যতক্ষণ না সে অবশেষে মেয়েটিকে ছেড়ে দেয় এবং তাকে নিরাপদে টেনে বের করে আনা হয়। অবশেষে শয়তানি প্রভাব চলে যাওয়ায় মেয়েটি কাঁদতে শুরু করে। এই আক্রমণের পর সবাই একত্রিত হয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ভাবছিল। তখন একজন সন্দেহবাদী সোকেপথিক এসে কিছু চমকপ্রদ খবর দেন। তিনি দাবি করেন যে পুরো ঘটনাটি একটি প্রতারণা ছিল এবং তারা যে টেপটি রেকর্ড করেছে তাতে জেনেটের একটি বড় মিথ্যা ধরা পড়েছে। সত্যি, তারা রেকর্ডিংটি দেখে এবং দেখতে পায় যে মেয়েটি নিজেই ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, যেন সে নিজেই সব ক্ষতি করছে। এটি তাদের প্রথম সত্যিকারের প্রমাণ ছিল, যদিও তারা এটি আশা করেনি। পরাজিত হয়ে তারা ফেকজিকে খারাপ খবরটি জানাতে ভিতরে যায়। তারা যা বলেছে তা শুনে মা প্রচণ্ড রেগে যান, কিন্তু এড ব্যাখ্যা করেন যে তারা টেপে যা ধরেছে তা দেখার পর চার্চ কোনো সাহায্য পাঠাবে না। হার্ট ব্রোকেন হয়ে ফেকজি তাদের সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু ওয়ারেনরা যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন তখন তারা দেখেন জেনেট জানালার দিকে দুঃখ নিয়ে তাকিয়ে আছে, যেন তার পরিত্রাণের শেষ আশা তাদের সাথেই চলে যাচ্ছে। সেই রাতে অন্য বাচ্চারা জেনেটের কাছে জানতে আসে সে সত্যি সত্যি রান্নাঘরের আক্রমণটা নকল করেছিল কিনা। তাদের অবাক করে দিয়ে সে স্বীকার করে যে সে এমনটা করেছিল, তবে শুধুমাত্র এই কারণে যে শয়তানটি বলেছিল সে যদি তদন্তকারীদের বাড়ি থেকে বের না করে তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে। এদিকে ওয়ারেনরা একটি ট্রেনে উঠছিল যখন এদের হাত থেকে ভুল করে টেপগুলো পড়ে যায়। টেপের দুটি রিল ওভারল্যাপিং অবস্থায় দেখে তার মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে। তিনি টেপ প্লেয়ার চালু করেন এবং তারা বুঝতে পারেন যে বৃদ্ধ লোকটির আত্মা তাদের একটি বার্তা পাঠানোর চেষ্টা করছিল, যেখানে সে বলছিল, আমাকে সাহায্য করো, এটা আমাকে যেতে দিচ্ছে না। লরেইন তখন বৃদ্ধ লোকটির তার প্রিয় চেয়ারে বসে থাকার একটি শক্তিশালী বিভ্রম অনুভব করেন। তার কাছে গিয়ে তিনি শোনেন লোকটি ব্যাখ্যা করছে যে সে পরিবারটিকে একা ছেড়ে যেতে চায়, কিন্তু পারছে না, কারণ যে শয়তানি শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে সেটি এখনও মেয়েটির পিছনে লেগে আছে। ঠিক তখনই শয়তানি সন্ন্যাসিনীটি তার কাঁধের পিছন থেকে এবং লরেইন হঠাৎ করে বিভ্রম থেকে বেরিয়ে আসেন। তিনি বুঝতে পারেন যে বৃদ্ধ লোকটি আসলে আরেকটি শিকার এবং শয়তানি আত্মাটি তাকে কেবল পরিবারটিকে আক্রমণ করার জন্য ব্যবহার করছে। এর মানে হলো জেনেট শুরু থেকেই সত্যি কথা বলছিল এবং এখন শয়তানটি আবার আঘাত হানার আগে শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, আমার মনে হয় বিশেষজ্ঞরা অবশেষে রহস্যটি সমাধান করেছেন। হয়তো লরেইন ঠিকই বলেছিলেন এবং তাদের কানেক্টিকাটে থাকা উচিত ছিল, কারণ এখন মনে হচ্ছে এই দুজন। ভিডিও ফুটেজে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে মেয়েটি হাত দিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, কিন্তু শুধুমাত্র টেলিকাইনেসিস ব্যবহার না করার কারণে আমরা এখানে ঘটে যাওয়া অন্য সবকিছুকে উপেক্ষা করতে পারি না। তোমার পরিচিত এমন কোনো এক বছরের বাচ্চা আছে যার এত শক্তি আছে যে সে একটি চেয়ারকে এত জোরে ছুঁড়ে মারতে পারে যে সেটা দেয়ালে ধাক্কা লেগে ভেঙে যায়? ড্রেগান বাল ডের গহেন হতে পারে, কিন্তু সাধারণ বাচ্চা নয়। এছাড়াও মনে হচ্ছিল সে দ্য এক্সোরসিস্টের রেগেনের মতো আচরণ করছিল। আর এতজন প্রাপ্তবয়স্ক বাড়িতে থাকা সত্ত্বেও তাকে প্রথমে একা ছেড়ে দেওয়া হয়েছিল কেন? বিশেষ করে আগের রাতে একটি শয়তানি বৃদ্ধ ব্যক্তি দ্বারা আক্রান্ত হওয়ার পর তো সব সময় তার উপর নজর রাখা উচিত ছিল। তাদেরকে তো ডেমন এক্সপার্ট হিসেবে ডাকা হয়েছিল, কিন্তু এত সময় লাগল এটা বুঝতে যে এটি কেবল একটি সাধারণ ভূত নয়। এটা যেন এমন তুমি একজন এক্সটারমিনেটরকে ডেকে আনলে আর তারা বাড়িতে এক বাক্স বিষাক্ত বলতা ছেড়ে দিয়ে ফোনের লাইন কেটে দিয়ে চলে গেল। আর এত কিছুর পরেও তোমরা পরিবারটিকে একা ফেলে দিয়ে শেষ মুহূর্তে আবার হিরো হতে ফিরে আসার সিদ্ধান্ত নিলে। এড এবং লরেইন, তোমরা কেবল সবকিছু আরও খারাপ করেছে। বাড়িতে ফিরে ফেকজি যখন রান্নাঘরের বিশৃঙ্খলা পরিষ্কার করার চেষ্টা করছিল তখন সে পাশের ঘর থেকে একটি চিৎকার শুনতে পায়। কি হয়েছে তা দেখতে গিয়ে সে তার দুই মেয়েকে মাটি থেকে কয়েক ফুট উপরে শূন্যে ভাসতে দেখে। মার্গারেট ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য, যখন তার বোন একটি শয়তানি কণ্ঠে তাদের দিকে তাকিয়ে হাসছিল। তার মা মেয়েটিকে তুলে নিয়ে বাচ্চাদের বাইরে ছুটে যেতে বলেন এবং তাদের প্রতিবেশীদের কাছে দৌড়াতে বলেন। কিন্তু যখন সে ভিতরে ফিরে যেতে যায় তখন সে বুঝতে পারে যে সে ইতিমধ্যেই তালাবদ্ধ হয়ে গেছে। কয়েক মুহূর্ত পরে ওয়ারেনরা বাড়িতে পৌঁছান, কিন্তু তারা যতই চেষ্টা করুন না কেন তারা সামনের দরজা দিয়ে ঢুকতে পারেন না। একটি জানালা ভেঙে এদু কাচ সরিয়ে ভিতরে ওঠার চেষ্টা করেন, কিন্তু খুব বেশি দূর যেতে না যেতেই শয়তানটি অনেকগুলো আসবাবপত্র দিয়ে তার পথ বন্ধ করে দেয়, তাকে অন্য কোনোভাবে ভিতরে ঢোকার জন্য বাধ্য করে। মেয়েটিকে সময় মতো বাঁচানোর জন্য মরিয়া হয়ে এদ ভূগর্ভস্থ কক্ষের দরজার দিকে দৌড়াতে থাকেন। লরেইন তাকে ফিরে আসার জন্য অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। তার বিভ্রমটি সত্যি হতে চলেছে ভেবে লরেইন তার পিছনে উঠানে এবং সিঁড়ির নিচে ধাওয়া করেন, কিন্তু তিনি ভিতরে ঢোকার আগেই শয়তানটি দরজা বন্ধ করে তাকে আটকে ফেলে। ভয়ে লরেইন তাকে অনুরোধ করেন অপেক্ষা করতে, যতক্ষণ না তারা এটি খোলার কোনো উপায় খুঁজে পায়। কিন্তু এদ জানেন যে সময় নষ্ট করার মতো সময় নেই এবং খুব বেশি দেরি হওয়ার আগে মেয়েটিকে উদ্ধার করার জন্য তিনি বেরিয়ে পড়েন। ওপরের কোনো একটা জায়গা থেকে মেয়েটির চিৎকার শুনে সে একটি পাইপ নিয়ে আলগা মেঝেতে আঘাত করতে শুরু করে একটি গর্ত তৈরি করে যা দিয়ে সে উপরে বাড়ির ভিতরে নিজেকে টেনে তুলতে পারে।
সে যখনই উঠে দাঁড়ায় একটি ভালভ হঠাৎ করে একটি পাইপ থেকে খুলে যায় এবং এক ঝলক বাষ্প সরাসরি তার চোখের উপর এসে লাগে। এদিকে বাইরে লরেইন শয়তানটির নাম মনে করার চেষ্টা করতে থাকে, কারণ সে জানে যে এটাই তাকে হারানোর একমাত্র উপায়। এবং তখনই সে বুঝতে পারে যে সে আসলে সেই নামটা শুরু থেকেই জানত। কনেকটিকুটের বিভ্রমের কথা মনে করে সে বুঝতে পারে যে সে তার বাইবেলের পৃষ্ঠাগুলোতে শয়তানের নামটা খোদাই করেছিল। গাড়ি থেকে বাইবেলটা আনতে গিয়ে সে আবিষ্কার করে যে তারা যে আত্মার বিরুদ্ধে লড়ছে তার নাম ভ্যালেক। একটি বজ্রপাত বাড়ির সামনে একটি গাছে আঘাত করে এবং গাছটিকে একটি বিশাল কাঠের স্পাইকে পরিণত করে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে যায়, ভাবতে থাকে যে তার সবচেয়ে খারাপ আশঙ্কা সত্যি হতে চলেছে। বাইবেল নিয়ে ফিরে এসে একজন প্রতিবেশী ভূগর্ভস্থ কক্ষের দরজায় একটি গর্ত করে দিলে লরেইন ভিতরে প্রবেশ করে। উপরে তার স্বামী মেয়েটিকে তার পুরনো বেডরুমে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি তার হাত উপরে তুলে কাঁচ ভেঙে উইন্ডো সেলে ওঠে, কিন্তু এড শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে। তারা দুজনেই ভাঙা গাছটির উপর ঝুলে থাকে এবং এড প্রাণপণে তাকে ধরে থাকে। লরেইন ঘরে ঢোকার পর দেখে শয়তানি সন্ন্যাসিনীটি তার পথ আটকে দাঁড়িয়ে আছে এবং অন্যদের কাছে পৌঁছানোর আগেই তাকে দেয়ালের সাথে চেপে ধরে। যখন মনে হচ্ছিল যে তাদের শেষ হয়ে গেছে, তখন লরেইন তাদের কাছে থাকা একমাত্র অস্ত্রটি বের করে, আর সেটি হলো শয়তানটির আসল নাম ধরে ডাকা। হঠাৎ করেই প্রাণীটি অন্ধকারের ঘূর্ণিঝড়ের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় এবং চিরতরে পরাজিত হয়। লরেইন তার স্বামীর হাত ধরেন ঠিক যখন তারা পড়তে যাচ্ছিল এবং শেষ মুহূর্তে দুজনের জীবন বাঁচান। মেয়েটির মা ঘরে ছুটে আসেন, তার মেয়েকে জীবিত দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যখন প্যারামেডিক্স সবাই ঠিক আছে কিনা দেখতে আসেন, এডো তার স্ত্রীকে আরও একটি বিপদ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং পরিবারটি তাদের সব সাহায্যের জন্য আবার ধন্যবাদ জানাতে আসে। এডো তার নেকলেস খুলে জেনেটকে দিয়ে দেন, যাতে সে সবসময় নিজেকে নিরাপদ রাখতে পারে। আপাতত মনে হচ্ছে পরিবারটি তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু অনেক বছর পর ফেকজি সেই একই জায়গায় বসে মারা যান যেখানে তারা পুরনো দোলা চেয়ারটি রেখেছিল। যদি আমরা এই ঘটনা থেকে একটি শিক্ষা নিতে পারি, তবে তা হল নতুন বাড়িতে চলে যাওয়ার আগে তোমার সর্বদা ভূত বা শয়তানের জন্য বাড়িটি পরীক্ষা করা উচিত। কনজুরিং 2 দ্য কনজার্স আমার মতে এটি একটি বেশ ভালো সিনেমা। যখন এড এলভিজের মতো আচরণ করছিল, আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম এবং 5 মিনিট পর আবার একইভাবে ভয় পেয়েছিলাম। আমাকে বলতেই হচ্ছে, দ্য কনজুরিং যেন আমাদের ভয় দেখানোর নতুন নতুন উপায় খুঁজে বের করে। আর যেহেতু এই পর্বটি এত লম্বা ছিল, আমি নিশ্চিত যে আমরা কিছু জিনিস বাদ দিয়েছি যা তোমরাও এই সিনেমাটিকে হারানোর জন্য করতে পারো। তাই তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। একটি লাইক এবং সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ভিডিও দেখতে হাউ টু বিট প্লেলিস্টটি চেক করো। আমি হলাম সেই ছেলেটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং খুব ভালো থেকো।